হ্যালো ভিউয়ার্স, ইতিহাস নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের নবম অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে। অধ্যায়টির নাম হলো আজকের ভারত, সরকার, গণতন্ত্র ও স্বায়ত্তশাসন। এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। অধ্যায়টির নাম আজকের ভারত, সরকার, গণতন্ত্র ও স্বায়ত্তশাসন। এক দাগ, শূন্যস্থান পূরণ করো। ক, বাংলাদেশ, জাপান, ফ্রান্স এ কখনো রাজা ও রানী আছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে জাপান। খ দাগ, নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলে ড্যাশ। সঠিক উত্তরটি হয়ে যাবে গণতন্ত্র। গ দাগ, ভারতের, জাপানের, ইংল্যান্ডের ড্যাশ সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান। সঠিক উত্তরটি হচ্ছে ভারতের। ঘ, জনগণ যে শাসন ব্যবস্থায় নিজেই নিজের অধীন তাকে বলে ড্যাশ। সঠিক উত্তরটি হচ্ছে স্বায়ত্তশাসন। উমাদাগ, অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটা ড্যাশ, ব্লক, জেলা, পৌরসভা। সঠিক উত্তরটি হচ্ছে ব্লক। আশা করি এই প্রশ্নের উত্তরগুলি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নটি দেখা যাক। 2 দাগ, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভ, ক স্তম্ভের মধ্যে আছে সরকার, ডক্টর বি.আর. আম্বেদকর, যুক্তরাষ্ট্র, এথেন্স, জেলা পরিষদ। খ স্তম্ভের মধ্যে আছে গ্রিস, স্বায়ত্তশাসন, ভারতীয় সংবিধান, ফার্সি, ভারত। চলো উত্তরগুলি আমরা চিহ্নিত করি। ক স্তম্ভের সরকারের সাথে খ স্তম্ভের সঠিক উত্তরটি হবে ফরাসি। দ্বিতীয়টি হলো ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকরের সাথে খ স্তম্ভের যেটি মিল আছে সেটি হলো ভারতীয় সংবিধান। ক স্তম্ভের যুক্তরাষ্ট্রের সাথে খ স্তম্ভের মিল হচ্ছে ভারত। ক স্তম্ভে এথেন্সের সাথে খ স্তম্ভের মিল হচ্ছে গ্রিস। ক স্তম্ভে জেলা পরিষদের সাথে খ স্তম্ভে মিল হচ্ছে স্বায়ত্তশাসন। আশা করি উত্তরগুলি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নটি দেখা যাক। 3 দাগ, সংক্ষেপে 30 থেকে 50টি শব্দের মধ্যে উত্তর দাও।
প্রশ্নটি হলো, বর্তমান ভারতে শাসন ব্যবস্থায় কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? এই প্রশ্নের উত্তরটি হলো, ভারত গণতান্ত্রিক দেশ। জনগণ এখানে শাসন পরিচালনার জন্য নিজেরাই ভোটদানের মধ্য দিয়ে সরকার বেছে নেন। ভারতের শাসন ক্ষেত্রে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভারতের শাসন ব্যবস্থায় ভারতের শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, এক্ষেত্রে একটি লিখিত সংবিধান আছে। সংবিধান মেনেই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা পরিচালনা করেন। ভারত যুক্তরাষ্ট্রীয় দেশ, অর্থাৎ এখানকার শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দু ধরনের সরকারই আছে। ভারতে একটাই কেন্দ্রীয় সরকার এবং প্রতিটি রাজ্যের নিজস্ব সরকার আছে, যাকে রাজ্য সরকার বলে। সরকারের কাজকর্ম চালানোর জন্য ভারতে 3টি বিভাগ আছে: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আশা করি উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো, যুক্তরাষ্ট্র ও সংবিধান কাকে বলে? উত্তরটি হলো, যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দুরকম সরকারের ক্ষমতায় স্বীকার করা হয় তাকে বলে যুক্তরাষ্ট্র। ভারতীয় সরকার যুক্তরাষ্ট্রীয়, কেননা এর শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দু ধরনের সরকারই আছে। প্রতিটি দেশ কিভাবে চালিত হবে তার জন্য বেশ কিছু নিয়মকানুন আছে। এই নিয়মকানুনগুলি হলো সংবিধান। বিধান শব্দটির মানেই নিয়ম। প্রতিটি দেশেরই লিখিত সংবিধান আছে। ভারতীয় সংবিধান পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ সংবিধান। আশা করি উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নটি কি বলছে চলো দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো, সরকারের কাজ কি কি? এই প্রশ্নের উত্তরটি হলো, সরকার শব্দটি ফার্সি থেকে এসেছে। মধ্যযুগে ভারতে এই শব্দটির দ্বারা শাসনকার্য, শাসন ব্যবস্থা দুই বোঝাতো। সরকার ধারণাটা তার কাজের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে। সাধারণভাবে বলতে গেলে সরকারের কাজ হলো দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা। প্রতিটি দেশেই সরকারের কাজ দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সকল ক্ষেত্রে উন্নতির চেষ্টা করা। জনগণের উন্নতির স্বার্থে সরকার নানা পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করে, কর সংগ্রহ করে ও দেশের স্বাধীনতা বজায় রাখার মতো জরুরি কাজও করে থাকেন। আশা করি উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো, স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি হলো, স্বশাসিত শাসন ব্যবস্থাকেই স্বায়ত্তশাসন বলে। স্বায়ত্ত কথাটি অর্থ হলো নিজের অধীন, স্ব মানে নিজের, আয়ত্ত মানে অধীন। অর্থাৎ জনগণ যেখানে নিজেই নিজের অধীন, সেই শাসন ব্যবস্থাকেই বলে স্বায়ত্তশাসন। ভারতের জনগণ শুধু এই শাসকই নির্বাচন করেন না, নিজেরাও শাসনে অংশ নেন। এই সরাসরি শাসনে অংশ নেওয়াকে স্বায়ত্তশাসন বলে। আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো, নির্বাচনকে সাধারণভাবে কি বলে? ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচন হয়? সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কী সম্পর্ক? এই প্রশ্নের উত্তরটি হলো, নির্বাচনকে সাধারণভাবে বলা হয়ে থাকে ভোটদান। প্রতি 5 বছর অন্তর সরকার নির্বাচন হয়ে থাকে। ভারতীয় সংবিধানের নিয়মাবলী অনুযায়ী দেশের সরকার নির্বাচনের ক্ষেত্রে জনগণের
অধিকারকেই স্বীকার করা হয়েছে। ভারতীয় জনগণ প্রতি 5 বছর অন্তর ভোটদানের মাধ্যমে আগামী 5 বছরের জন্য সরকার বেছে নেন। শাসক বা সরকার নির্বাচনে জনগণের এই অধিকারকেই গণতন্ত্র বলা হয়ে থাকে। ভারতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুটিই জনগণ নির্বাচন করে থাকেন। তাই ভারত একটি গণতান্ত্রিক দেশ। সরকার নির্বাচনের মাধ্যমে লোকজন বা জনগণ নিজেরাই দেশের তন্ত্র বা ব্যবস্থা ঠিক করেন বলেই এটা গণতন্ত্র। আশা করি এ প্রশ্নের উত্তরটিও তোমরা বুঝতে পেরেছ। 4 দাগ। 4 দাগ বলছে বিশদে 100 থেকে 120টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্নটি হলো, ভারতে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়? দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা কি বলে তুমি মনে করো? উত্তরটি হলো, নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকেই বলা হয় গণতন্ত্র। তন্ত্র মানে ব্যবস্থা। লোকজন বা জনগণ নিজেরাই দেশের তন্ত্র বা ব্যবস্থা ঠিক করেন বলেই একে বলা হয় গণতন্ত্র। অর্থাৎ যে দেশে জনগণরাই শাসক নির্বাচন করেন সেই দেশকেই বলে গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতও একটি গণতান্ত্রিক রাষ্ট্র। কেননা ভারতের জনগণ বাচন বা ভোটদানের মাধ্যমে নিজেরাই শাসক বেছে নেন। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে বোঝায় যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দুরকম সরকারের ক্ষমতায় স্বীকার করা হয়। ভারত একটি যুক্তরাষ্ট্রীয় দেশ, কেননা কেন্দ্রীয় ও রাজ্য এই দুই ধরনের সরকারই এই শাসন ব্যবস্থায় বর্তমান। এই প্রশ্নের অপর একটি প্যারার উত্তর হলো, প্রতিটি দেশ কীভাবে পরিচালিত হবে তার নিয়মকানুনগুলিকেই বলে সংবিধান। বিধান কথার অর্থই নিয়ম। এই বিধান অস্বীকার করা জনগণের পক্ষে কোনোভাবেই সম্ভবপর নয়। সংবিধানের মাধ্যমে প্রতিটি দেশই আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ এর করণীয় নির্দেশাবলী স্থির করে। একমাত্র সংবিধানের মাধ্যমেই শাসকের উচ্চাকাঙ্ক্ষা অরাজকতাকে ধরে রাখা সম্ভব। কোনো সংবিধানে উল্লেখ থাকে, শাসক যদি অরাজক হন, ক্ষমতালোভী হন, তবে জনগণ তাকে ক্ষমতাচ্যুত করতে পারবেন এবং এর জন্য তাকে শাস্তিও দেওয়া হবে। তেমনি সংবিধানের মাধ্যমেই জনগণের অবশ্য পালনীয় কর্মসূচিগুলিকে নির্দিষ্ট করা যায়। তাই দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নতি সবই সংবিধানের ওপর নির্ভরশীল। আশা করি এ প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নটি কি বলছে চলো দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো, সরকারের কয়টি ভাগ? ওই ভাগগুলি কোনটি কী কাজ করে? বিচার বিভাগকে কেন আলাদা করে রাখা হয়? এই প্রশ্নের উত্তরটি হলো, কাজকর্ম পরিচালনার দিক থেকে সরকারকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। এগুলি আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ। এছাড়া আরও 2টি সরকার হলো কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। উপরের ওই 3টি বিভাগের নির্দিষ্ট কিছু কাজকর্ম আছে। আইন বিভাগ। আমাদের দেশ পরিচালনার জন্য বেশ কিছু আইন তৈরি করা হয়, যে আইনের দ্বারা সমগ্র শাসন ব্যবস্থা পরিচালিত হবে। শাসন বিভাগ। আইন বিভাগের তৈরি আইন অনুসারে যারা দেশ পরিচালনা করবেন তারাই শাসক শ্রেণীর দায়িত্বে থাকবেন। এই বিভাগই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট থাকে। বিচার বিভাগ। সংবিধান অনুসারে দেশ শাসন হচ্ছে কিনা, জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা এ বিষয়ের প্রতি নজর রাখবে। আর কেউ সংবিধানের নিয়ম ভাঙলে
আইনের নিয়মাবলী অমান্য করলে, শান্তি শৃঙ্খলার ব্যাঘাত ঘটালে এই ব্যবস্থা নেওয়াই বিচার বিভাগের কাজ। তার ব্যবস্থা নেওয়াই বিচার বিভাগের কাজ। প্রতিটি দেশই বিচার বিভাগকে বাকি দুটি আইন ও শাসন বিভাগ থেকে আলাদা করে রাখার চেষ্টা করা হয়। এর পরিচিত কারণ হলো কোনোভাবেই যাতে সুবিচারের পথ বন্ধ না হয়, তার জন্যই এই ব্যবস্থা। এক কথায় একে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। স্বতন্ত্রীকরণ মানে আলাদা করা। গণতন্ত্র যাতে বলবৎ থাকে, তার জন্যই এই নীতি নেওয়া হয়। আশা করি এই প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নটি কি বলছে চলো দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কি কি কাজ করে? এই প্রশ্নের উত্তরটি হলো, পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন ব্যবস্থার দুটি অঙ্গ হলো পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত। এই দুটি শাসন ক্ষেত্রে নির্দিষ্ট কাজ করে থাকে। প্রতিটি ছোট ছোট শহর বা নগরেই পৌরসভা আছে। পৌর কথাটি এসেছে পুর থেকে। সংস্কৃতে পুর মানে নগর। প্রতিটি পৌরসভায় একজন পৌরপ্রধান থাকেন। শহর বা নগরের জনসেবা, জনস্বাস্থ্য, উন্নয়ন ও প্রশাসন এগুলি পরিচালনা করাই হলো পৌরসভার প্রধান কাজ। শিক্ষার প্রসারে বিদ্যালয় ও নানান শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে ও তা সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো ও পৌরপ্রধানের কাজ। এছাড়া হাসপাতাল নির্মাণ এর মাধ্যমে স্বাস্থ্য উন্নয়নে পৌরসভাগুলি উদ্যোগ নেয়। শহর বা নগরের পৌরসভার মতোই গ্রামে আছে গ্রাম পঞ্চায়েত। গ্রামের বাসিন্দারা ভোট দিয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নির্বাচন করেন। তাদের মধ্যে থেকে একজন হন পঞ্চায়েত প্রধান। প্রধানত নির্মাণ, গ্রামের পরিচ্ছন্নতা রক্ষা করা, সাধারণ মানুষের হাঁটাচলা ও যাতায়াতের জন্য সুন্দর ও পরিকল্পিত পথঘাট নির্মাণ করাই হলো গ্রাম পঞ্চায়েতের কাজ। এছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় নির্মাণ ও তার সুষ্ঠুভাবে পরিচালন ব্যবস্থা, জনস্বাস্থ্য ঠিক রাখার জন্য বিভিন্ন চিকিৎসা কেন্দ্র তৈরি গ্রাম পঞ্চায়েত করে থাকে। এছাড়া গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রণে বনসৃজন কর্মসূচি পরিচালনা করাই গ্রাম পঞ্চায়েতের কাজ। আশা করি এ প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গে স্বায়ত্তশাসন ব্যবস্থার বিষয়ে একটি টিকা লেখো। এই প্রশ্নের উত্তরটি হলো, স্বায়ত্তশাসন বলতে বোঝায় স্বশাসিত শাসন ব্যবস্থা। স্ব মানে নিজের আর আয়ত্ত মানে অধীন, অর্থাৎ জনগণ যেখানে নিজেই পরিচালিত হয় নিজের দ্বারা। কেননা পশ্চিমবঙ্গের জনগণ শুধু শাসক নির্বাচন করেন না, নিজেরাও শাসনে ছাত্রবাবু অংশ নেন। পশ্চিমবঙ্গে এই স্বায়ত্তশাসন দুইভাবে দেখা যায়। শহর বা নগরের ক্ষেত্রে পৌরসভা আর গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত। পশ্চিমবঙ্গের প্রতিটি ছোট ছোট শহর ও নগরে পৌরসভা আছে। ওই শহর বা নগরের 18 বছর বা তার বেশি বয়সের বাসিন্দারা ভোট দিয়ে পৌরসভার সদস্যদের বেছে নেন। এদের পৌর প্রতিনিধি বলে, যাদের মধ্যে একজন পৌরপ্রধান হন। নগর বা শহরের জনসেবা, জনস্বাস্থ্য উন্নয়ন ও প্রশাসনগুলির
পরিচালনা করাই হলো পৌরসভার প্রতিনিধিদের কাজ। পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসনে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নির্বাচন করে গ্রামের বাসিন্দারা। এদের মধ্যে থেকেই একজন হন পঞ্চায়েত প্রধান। জনসেবা ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে পানীয় জলের সরবরাহ ও গ্রামের পরিচ্ছন্নতা, পথঘাট নির্মাণ ইত্যাদি ছিল পঞ্চায়েত কর্মীদের কাজ। অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটা ব্লক। সেই ব্লকে একইভাবে থাকে একটা পঞ্চায়েত সমিতি। আবার কয়েকটি ব্লক নিয়ে গঠিত হয় জেলা পরিষদ। গ্রামের মতো ব্লক ও জেলার স্বায়ত্তশাসনের ভার থাকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ওপর। পৌরসভা হোক বা পঞ্চায়েত ব্যবস্থা, সব ক্ষেত্রেই 5 বছর অন্তর জনগণ ভোটদানের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করেন। আবার এই দুই ক্ষেত্রেই নানাভাবে জনগণ নিজেরাও শাসন ব্যবস্থা ও নানা কর্মসূচিতে অংশ নেন। আশা করি এ প্রশ্নের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্নটি কি বলছে দেখে নিই। পরবর্তী প্রশ্নটি হলো, প্রাচীনকালে ভারতে ও অন্য কোথাও গণতন্ত্রের কথা জানা যায় কি? সেই গণতন্ত্র কেমন ছিল বলে তুমি মনে করো? এই প্রশ্নের উত্তরটি হলো, প্রাচীনকালে ভারতে অর্থাৎ 8ম শতকে পাল শাসনের প্রারম্ভে গণতন্ত্রের কথা জানা যায়। অন্যদিকে আজ থেকে 2500 বছর আগে গ্রিস দেশের এথেন্সে গণতন্ত্র পরিচালিত ছিল। বর্তমান ভারতে যে ধরনের গণতন্ত্র দেখতে পাওয়া যায় তা কোনো নতুন ব্যাপার নয়। আজ থেকে 2500 বছর আগে গ্রিস দেশেও এই ব্যবস্থা ছিল বলে জানা যায়। গ্রিস দেশে এথেন্সের লোকেরাও তাদের মধ্যে থেকে শাসক বেছে নিত। তবে তখনকার গণতান্ত্রিক ব্যবস্থা বর্তমান কালের গণতন্ত্রের থেকে কিছুটা আলাদা ছিল। শোনা যায় যে লোকেরা ভাঙা কলসির টুকরোর ওপর পছন্দ মতো চিহ্ন আর একটা আস্ত কলসির মধ্যে ফেলে দিত। যার পক্ষে কলসির টুকরো বেশি জমা পড়ত সেই হতো শাসক। অন্যদিকে বাংলার শশাঙ্কের মৃত্যুর পর বহু ক্ষুদ্র রাজ্যের সৃষ্টি হয় ও এখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটে। ক্রমে দুর্বলের প্রতি সবলের অত্যাচার এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে, যার থেকে পরিত্রাণ নেই। জনসাধারণ অর্থাৎ প্রজামণ্ডলী গোপালকে বাংলার শাসক নির্বাচিত করেছিল। এ থেকে বোঝা যায় যে ভারতে তখনই গণতান্ত্রিক শাসন গুরুত্ব পেত যখন রাজতন্ত্রের পক্ষে শাসন ব্যবস্থা বা দেশ পরিচালনা সম্ভব হতো না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর তোমরা যারা চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পর্কে তোমার মতামতটি কমেন্ট করে জানিয়ে দিতে ভুল করো না।